সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ফ্রন্টলাইনে। দর্শক মণ্ডলী, আমাদের আজকে দুজন অতিথি, দুজনেরই বিশ্ববিদ্যালয় ব্যাকগ্রাউন্ড, দুজনেই অধ্যাপক, দুজনেই আবার বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রফেসর পিয়াস করিম, অধ্যাপক, অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। এরপরে আছেন মোহাম্মদ এ আরাফাত, শিক্ষক, গবেষক, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। আরাফাত, আপনাকে স্বাগত জানাচ্ছি ডাবল, কারণ আপনি প্রথম আমাদের এই অনুষ্ঠানে এলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। শুরুতেই আপনারা বলছিলেন যে কি নিয়ে আলোচনা হবে। আলোচনাটা হচ্ছে অস্থিরতা চারদিকে, সমাজে অস্থিরতা, রাজনীতিতে অস্থিরতা, নির্বাচন নিয়ে অস্থিরতা, মিডিয়াতে অস্থিরতা। অনেকে বলেন এইটাই নাকি বাংলাদেশের বিউটি। আপনি কি মনে করেন? না, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা এগুলো তো আসলে পরস্পর বিচ্ছিন্ন ব্যাপার না, এরা পরস্পরকে প্রভাবিত করে। একটা অস্থিরতার মধ্যে দিয়ে আমরা এগুচ্ছি আর কি। এবং আমি আমি জানি এটা বাংলাদেশের বিউটি কিনা, কিন্তু তৃতীয় বিশ্বের একটা অনুন্নত দেশে তো আমি মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা জার্মানি কিংবা ব্রিটেনের রাজনৈতিক স্থিতিশীলতা আশা করব না, কিন্তু এর চেয়ে অনেক বেশি ভালো আমাদের হওয়ার কথা ছিল। যেমন আজকে ধরা যাক যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে যে সংকটটা তৈরি হয়েছে, বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দলের মধ্যে যে মতানৈক্যতা তৈরি হয়েছে এবং যার ফলে যে সংকটটা সৃষ্টি হয়েছে, তার পরিণতিতে দেশ কোথায় এগিয়ে যাচ্ছে এ ব্যাপারে আমরা কেউ বোধহয় স্পষ্ট নই। এবং যদি নির্বাচন না হয়, যদি একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, তাহলে কি হবে? এবং এবং আপনার মধ্যে এই সংশয়টা কেন? কারণ হচ্ছে যে যদি আওয়ামী লীগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আনতে চায়, আনলেস সামথিং ইজ হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিন, যেটা আমি জানি না, যে পর্দার অন্তরে যদি কোনো নেগোসিয়েশন না হয়ে থাকে, তাহলে বিএনপি নির্বাচন করবে না। এবং বিএনপি নির্বাচন না করলে আওয়ামী লীগের একতরফা নির্বাচন জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। এই যে রাজনৈতিক ভ্যাকিউমটা, এইটা কি ফল হবে? এর প্রভাব আমাদের অর্থনীতির পক্ষে করে পড়বে, কারণ রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের সামাজিক স্থিতিশীলতার উপর তার কি প্রভাব পড়বে? আমাদের পুরো রাজনৈতিক ইনস্টিটিউশনকে তৈরি করার যে প্রক্রিয়াটি হাঁটি হাঁটি পাপা করে একবার এগুচ্ছে একবার পিছুচ্ছে, তার কি হবে? এই সংশয়গুলো তো আছেই। জি, আরাফাত কিভাবে দেখেন? আমি পার্সোনালি যেটা মনে করি, আংশিকভাবে পিয়াস ভাইয়ের সাথে আমি একমত যে বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি দেশ এবং এর বয়স কিন্তু খুব বেশি না, 41 বছর। এবং এর মধ্যে আবার দেখুন যে ডেমোক্রেসি কিন্তু এখানে অনেক দিন ছিল না, অনেক দীর্ঘ সময় ধরে সামরিক শাসনের মধ্যে আমরা ছিলাম। একই সাথে ভেরি ইন্টারেস্টিংলি, যেটা আমার পার্সোনাল অবজারভেশন, যে তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সামরিক শাসনের মধ্যে দিয়েও মানে বিভিন্নভাবে বেড়ে ওঠা রাজনৈতিক দলগুলি মেইন স্ট্রিমে চলে আসছে। তো এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে বাংলাদেশ কিন্তু একটা বড় সময় নষ্ট করেছে। আমি বলবো যে ডেমোক্রেসিকে স্ট্রেংথেন করতে দেশে ইনস্টিটিউশনগুলিকে আরো মানে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে, যার কারণে তৃতীয় বিশ্বের দেশের ওভারঅল যে ক্যারেক্টারিস্টিক্সগুলি থাকে আমি সেগুলোই দেখছি। মানে অস্থিরতাগুলোর মধ্যে আমি খুব মানে অ্যাবনর্মালিটি দেখছি না, এগুলোই হচ্ছে পার্ট অফ ইট। অ্যাট দ্য সেম টাইম এগুলোর মধ্যে ধীরে ধীরে এগুচ্ছি, যেটি পিয়াস ভাই বললো, এটার সাথে আমিও একমত। অনেক ক্ষেত্রে আবার আমরা এগিয়েও যাচ্ছি। যেমন আমি একটা বদ্ধমূল ধারণা, বাংলাদেশে আজকে যতই দ্বিমত থাকুক ইলেকট্রাল প্রসেস নিয়ে, বাংলাদেশের ডেমোক্রেসির বাইরে অন্য কোনো পদ্ধতিতে যাওয়ার কোনো সুযোগ আর নাই। এটা মজ্জাগত হয়ে গেছে আমাদের, অন্য কারো চিন্তা করা ভাবার কোনো সুযোগ নাই ডেমোক্রেসির বাইরে কিছু হবে, ইট ইজ ইম্পসিবল হয়ে যাচ্ছে। গণমাধ্যমে দেখেন, যেটা আমি খুব মানে গর্ব করে বলি, গণমাধ্যম কিন্তু ট্রু সেন্সে মানে ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। এটার যে বিকাশটা যেভাবে হয়েছে, বাংলাদেশের ডেমোক্রেসি যে আর এর বাইরে কিছু হবে না এটা এনশিওর করবে, প্রোটেকশন গণমাধ্যম অটোমেটিকলি দিবে। মানুষের যে চিন্তা ভাবনাগুলো যে বহিঃপ্রকাশ ঘটছে, এখানে হয়তো সীমাবদ্ধতা আছে, এখানে হয়তো অনেক সমালোচনা আছে, সেটা থাকবে। আমাদের রাজনীতি যেমন বিকশিত হবে, পরিশুদ্ধ হবে, গণমাধ্যম বিকশিত হবে, পরিশুদ্ধ হবে, সামাজিক অন্যান্য বিষয়গুলি এবং আমাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো ধীরে ধীরে বিকশিত হবে এবং পরিশুদ্ধ হবে। এটাই তো ডেমোক্রেটিক প্রক্রিয়া, মানে রাতারাতি কিছুই হবে না। একটা জিনিস আমি স্পেসিফিকলি বলি যে বাংলাদেশে আসলে রেভলিউশন ইজ নট দ্য কি বলবো যে দ্য ইস্যু এনিমোর। আমরা অনেক ধরনের রেভলিউশন ঘটিয়ে আজকে ইভলিউশনের জায়গায় এসেছি। এটা কোনো সলিউশন না। হ্যাঁ, সলিউশন না। আমরা কিন্তু স্বাধীনতার জন্য আমরা বিপ্লব বা মুক্তিযুদ্ধ করেছি, গণতন্ত্র এনেছি বিপ্লবের মাধ্যমে। এখন আমাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করার জন্য এভলিউশন, বিকশিত হওয়ার জায়গায় আমরা পৃথিবীর অন্যান্য অনেক দেশের চেয়ে অনেক সামনে চলে এসেছি। কিন্তু এই বিকশিত হওয়ার প্রক্রিয়াটি আমরা ভাবতে পারি এটা কি একটু স্লো কিনা, এটাকে আরো এক্সপেডিট করা যায় কিনা, একটু ধাক্কা দিয়ে আরো কুইকার করা যায় কিনা, সেটা নিয়ে আমাদের সবাই মিলে ভাবতে হবে, যেটা মনে করি। না, কিন্তু এই রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যদি সামান্যতম সমঝোতা না হয়,
তাহলে তো এই অস্থিরতা থাকবেই। আমি একটু আমার এইটা কেন হচ্ছে না, এটা নিশ্চয়ই আপনারা তো দুজন ভালো বলতে পারেন। আমি এই জায়গায় একটু আমার অনুজপ্রতিম বন্ধু, আমি যখন বলছি অনুজপ্রতিম বন্ধু আমি কিন্তু মিন করছি, মানে এটা কিন্তু একদমই টকশো রেটরিকের জন্য বলছি না। আরাফাতকে আমি বন্ধু মনে করি। আমাদের অনেক মতানৈক্যের জায়গা আছে, কিন্তু একটা আপনাদের দুজন কিন্তু প্রায় একসাথে সঙ্গে কমিউনিকেশন কমন লজিক কতগুলো তৈরি হয়ে গেছে আমাদের ধারণা। মানে রেভলিউশন কিংবা এভলিউশন কোনটা কার্যকরী হবে এটা বোধহয় টেলিভিশনের ক্যামেরার সামনে আমরা নির্ধারণ করতে পারবো না। এনে দার্শনিক বিতর্ক আছে, ঐতিহাসিক বিতর্ক আছে। কিন্তু আমি যেটা মনে করি যে হ্যাঁ, এটা সত্যি কথা যে আমাদের মতো দেশগুলোতে গণতন্ত্রের পথ কুসুমাস্তীর্ণ হওয়ার কথা ছিল না। পাশ্চাত্যে যে ঐতিহাসিক পূর্ব শর্তগুলোর কারণে গণতন্ত্র দাঁড়িয়ে গেছে, ওই ঐতিহাসিক পূর্ব শর্তগুলো আমাদের কোনো একেবারে বিরাজ করছে না। এটা সত্যি কথা। ফলে পথ দুস্তর হবে। কিন্তু আমার যে ধারণা, এবং আমি ধরে নিচ্ছি আরাফাত আমি এখানে একমত পোষণ করবো না, ধরে নিয়ে বলছি যে 1991 সাল থেকে যে এক্সপেরিমেন্টটা চলছে, একজন সুডো লিবারাল ডেমোক্রেটিক এক্সপেরিমেন্ট, সেটা এক ধরনের পথ এগোবার পেছোবার। লেনিন বলেছেন যে দুই পা, এক পায়ে গিয়ে দু পা পেছানো, সেটা হচ্ছে কিনা সেটা ভেবে দেখবার ব্যাপার আছে। আবার হয়তো আমরা একটা ক্রিয়েটিভলি একটা ভিন্ন প্যারাডাইমের কথা ভাবতে পারি। সেই প্যারাডাইমটা কি হবে সেটা তর্ক করতে পারি, আলোচনা করতে পারি, যে এই গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো বিল্ড করার জন্য আমরা একটা ভিন্ন মডেল ভাবতে পারি কিনা। আমি জানি না সেই মডেলটি কি হবে। আমার কাছে এটা মনে হয় যে আরাফাতের সঙ্গে আমার মিলের জায়গাটা হচ্ছে যে আমরা চাই যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বিকশিত, অ্যাবসলিউটলি, যেখানে হয়তো মতানৈক্য হবে। মতানৈক্যটা দুটো জিনিস স্পষ্ট বলেছেন। একটা বলছেন যে গণতন্ত্রের বাইরে চিন্তা করার আর কোনো সুযোগ নেই বাংলাদেশে, এইটা কিন্তু বলেছেন না। যেটা হচ্ছে কি যে মানে গণতন্ত্র বলতে আমি কি বোঝাই, দর্শকের প্রশ্ন নেই তারপরে। হ্যালো হ্যালো, ও না, ওকে। ফলে গণতন্ত্রের বাইরে এই প্রত্যয়টি বলতে আমি কি বোঝাই, কি গণতন্ত্রের বাইরে? আমাদের অতীতের অভিজ্ঞতা তো মোটেই সুখকর নয়। বিভিন্নবার আমরা হোঁচট খেয়েছি, আমরা যেটা হচ্ছে বাংলাদেশে যতবার হোঁচট খাওয়া বলতে আমি যেটা বোঝাচ্ছি, ধরা যাক সামরিক হস্তক্ষেপ, এই প্রত্যেকবারই ক্ষেত্রে কিন্তু এক ধরনের রাজনৈতিক সংকট কাজ করেছে, এবং রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক নেতাদের ব্যর্থতা কাজ করেছে। আমি ডিফেন্ড করছি না কোনোভাবেই, কিন্তু আমি যেটা বলছি যে মিলের জায়গাটা হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো নির্মাণ করা, এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, যেখানে হয়তো মতানৈক্য হতে পারে, এবং এই শোতে সেই মতানৈক্যগুলোকে খুব এলাবোরেট করার সুযোগ হয়তো আমাদের হবে না, যে কিভাবে আমরা এই আমরা কোনো ভিন্ন প্যারাডাইম শিফটের কথা ভাববো কিনা। আপনাকে থামাতে হচ্ছে। হ্যালো হ্যালো, আসসালাম স্যার, আমি সাজাম কবির পুরানা পল্টন থেকে। জি প্লিজ স্যার, যে গতকালকে যে বিশ্বজি এবং ডক্টর কামাল হোসেন নাগরিক ঐক্য ডাক দিচ্ছেন, তাদের জাতীয়তা বা ইস্যুটা তাদের নিজেদের মধ্যে ঐক্য নয়, বরং ব্র্যাকেট বন্দি স্যার। আর স্যার, আমাদের দেশের পাবলিক এখন যে অবস্থায় দাঁড়াইছে, বিএনপি আওয়ামী লীগ যে এদের ছায়াটাকেও পছন্দ করে না। এই অসহায়তার সুযোগটা কি ওনারা কাজে লাগাতে পারবেন, নাকি ওই যে আবার ওই 11 সরকারের মতো আবার কোনো মানে ছিপ খেয়ে পড়ে যাবে? ধন্যবাদ আপনাকে। আমি যেভাবে দেখি, আসলে ওনারা একটা প্রচেষ্টা নিয়েছেন, এটাকে আমি সাধুবাদ জানাই, স্বাগত জানাতে চাই। ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে সবার সেই স্বাধীনতা আছে এবং সেই রাইটটা আছে যে যেভাবে ট্রাই করে দেখতে পারেন, এবং যে যার যোগ্যতা দিয়ে প্রমাণ করে জনমানুষের কাছে যত কাছাকাছি পৌঁছে তাদের মন জয় করার মধ্য দিয়ে ইলেকট্রাল অ্যান্ড ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে আসতে হবে। তো সেইখানে তারা তাদের প্রচেষ্টা নিতে পারেন। বাট আমার ব্যক্তিগত অভিমত, তারা দুজনই আসলে দীর্ঘদিন রাজনীতি অঙ্গনে বিচরণ করেছেন, আমরা তাদেরকে জানি, চিনি, তাদের সাফল্য ব্যর্থতা এগুলো আমাদের কাছে পরিচিত। তো আমার যেটি মনে হয়, তারা দুজনের একজনও আমি মনে করি না যে নেতৃত্বে সেই জায়গায় পৌঁছে রাজনীতিকে ইনফ্লুয়েন্স করার ওই ধরনের নেতৃত্বের গুণাবলী তাদের মধ্যে আছে। তারা হয়তো সেকেন্ড ইন কমান্ড, 2 YC হিসেবে খুব ভালো, তারা হয়তো লিডারকে অ্যাডভাইস করার জন্য ভালো, বা জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য বিভিন্ন এই ধরনের গ্যাদারিং এ কিছু কথা বললেন। তবে অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বলবো যে পলিটিক্স ইটস মানে ইটস এ ডিফারেন্ট বল গেম অল টুগেদার। কারণ মানে গতকালও যারা ছিলেন আমি দেখেছি, মোস্ট অফ দেম আর ভেরি নোন এবং শ্রদ্ধেয় কম বেশি, কিন্তু শুধুমাত্র এই যে সেলিব্রিটি ইমেজ সেটা কিন্তু কাজ করে না পলিটিক্সে। কেন আমি বললাম ইটস এ ডিফারেন্ট বল গেম? আপনি দেখেন, বারাক ওবামার মতন একজন ক্যারিজম্যাটিক লিডার, উনি যদি ডেমোক্রেটিক পার্টির প্ল্যাটফর্মটার ব্যাকআপ না থাকতো, উনি প্রেসিডেন্ট ইলেক্টেড হইতে পারতেন না। বাংলাদেশের ক্ষেত্রে দেখেন, বঙ্গবন্ধুর মতন এরকম একজন এই উচ্চ মাপের ক্যারিজম্যাটিক লিডার, তিনিও কিন্তু বয়কনিষ্ঠ মন্ত্রী থাকা অবস্থায় সেটা ত্যাগ করে উনি কিন্তু সংগঠন গুছিয়েছেন। একটা পর্যায়ে এসে 66-তে এসে 6 দফার দিলেন, আন্দোলনের ডাক দিলেন, তারপর গ্র্যাজুয়ালি সংগঠন তৈরি করে সেই সংগঠনের উপরে ভিত্তির উপর দাঁড়িয়ে কিন্তু স্বাধীনতা যুদ্ধে গেলেন।
কাজে গ্রাসরুটে তৃণমূলের সংগঠনটা এত ইম্পর্টেন্ট জরুরি রাজনীতিতে, যেটা কিন্তু অন্য কোনো কিছু দিয়ে মেকআপ করা পসিবল না, এবং সেটা কিন্তু দীর্ঘ সময়ের একটা শ্রম এবং এক ধরনের কি বলবো অধ্যাবসায়ের ব্যাপার রাজনীতি। এটা অনেক কঠিন জিনিস, এটা সহজ জিনিসও নয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের ফোকাস করা দরকার। আমরা যদি ভাবি যে খুব কুইকলি অনেক কিছু হয়ে যাবে, আই ডোন্ট থিংক সো। আরেকটা যেটা হইতে পারে যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি আছে, বাইপার্টিসান একটা সিস্টেম ন্যাচুরালি ইভলভ করে গেছে বাংলাদেশে, এবং এইখানে যেটি সমস্যা হয় আমি পার্সোনালি যেটা মনে করি, দেখেন আপনি আমেরিকার ক্ষেত্রে দেখেন ডেমোক্র্যাট রিপাবলিকানদের মধ্যে বিস্তর ফারাক আছে অনেক ইস্যুতে, বড় বড় ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে, এবং একটা হচ্ছে লিবারাল প্রগ্রেসিভ, একটা হচ্ছে কনজারভেটিভ। বাংলাদেশের ক্ষেত্রে ওরকম কিন্তু রিলেটিভলি দুই দলকে দুই ভাগে ভাগ করা যায়, কিন্তু মাঝখানে এসে আরেকটি দল সমস্যা পাকিয়ে ফেলে, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি কিছু দলগুলি আছে, ধর্মীয় বা স্বাধীনতা বিরোধী কিছু দলগুলি আছে, ওরা বিভিন্ন জায়গায় সুইচ করে বিভিন্ন সময়। তো আমার মনে হয় যে কিছু বিষয় আমরা যদি জাতীয় পর্যায়ে ঐক্যমত্য পৌঁছতে পারতাম, তারপরে অন্যান্য ইস্যুতে ডিফারেন্স থাকতো, তাহলে সুবিধা হতো। কিন্তু এইখানে যে একটা আমি যদি বলতে চাই যে বাংলাদেশে এত প্রকট কেন দুটো দলের মধ্যে, কারণ দেখেন বাংলাদেশ হচ্ছে একটি মাত্র দেশ যেখানে মৌলিক বিষয়গুলোতে ডিভিশন আছে। যেমন ধরেন একটা দেশের জাতীয়তাবাদ দু রকমের হয়, এটা পৃথিবীর কোনো দেশে আপনি শুনেছেন? জাতীয় স্লোগান দু রকমের হয়, কোনো দেশে শুনেছেন? একটি দেশের সংবিধান দু রকমের হয়, এবং মুক্তিযুদ্ধের ইতিহাসও দু রকমের হয়, এটি শুনেছি। ডেমোক্রেটিক পার্টি রিপাবলিকান ডিফারেন্ট, কনজারভেটিভ পার্টি লেবার পার্টি ডিফারেন্ট, বিজেপি বা কংগ্রেসও ডিফারেন্ট, কিন্তু ওদের প্রত্যেকের ক্ষেত্রে ওদের যার যার দেশের ইতিহাস একই, জাতীয় স্লোগান একই, জাতীয়তাবাদ একই, এবং তাদের সংবিধানও মোরলেস মৌলিক জায়গাগুলোতে ঐক্যমত আছে। আমাদের এই মৌলিক বিষয়ে ডিভিশন আছে। কাজে আমি মনে করি এখানে একমাত্র নিস্তার পাওয়ার উপায় হচ্ছে নতুন প্রজন্মকে বুঝে মুক্তিযুদ্ধের গোড়ায় পৌঁছতে হবে, ৭১-এর চেতনায় পৌঁছতে হবে, দলমত নির্বিশেষে, এবং যারা এখান থেকে যত দূরে থাকবে তাদেরকে প্রত্যাখ্যানের মধ্য দিয়ে সেই ভিত্তিমূলের উপর দাঁড়িয়ে গণতান্ত্রিক ডিফারেন্সকে আমরা ওয়েলকাম করব, এবং ডিসএগ্রিমেন্ট দ্য বিউটি অফ ডেমোক্রেসির মধ্যে দিয়ে এগিয়ে যাবো। পিয়াস ভাই, আপনার সামনে অনেক প্রশ্ন। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আমি কালকে ডক্টর কামাল হোসেন এবং ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী যে ঘোষণাটি দিয়েছেন তাকে আমি একটা ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছি। এখানে মনে রাখার ব্যাপার হচ্ছে যে ডক্টর কামাল হোসেন এবং ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী কেউই কিন্তু তাদের নিজের দলের নেতা হয়ে এখানে যাননি। ওরা বলেছেন দুজন ব্যক্তি হিসেবে তারা গেছেন, এবং আমার কাছে মনে হয় যে বিকল্প ধারা কিংবা গণফোরামের পেছনে কতটা সংখ্যাগত শক্তি আছে এটা বোধহয় এখানে নির্ধারক উপাদান নয়। এদের দুজনের প্রজ্ঞার কথা আমরা জানি, এদের দুজনের মেধার কথা আমরা জানি, এদের দুজনের রাজনৈতিক সততার কথা আমরা জানি, এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক সংকটের মধ্যে তারা একটা ইতিবাচক উপাদান যুক্ত করতে পারেন। আরাফাত নেতৃত্বের কথা বলছিলেন। আমি রাজনীতির ছাত্র হিসেবে যে কয়েকটা জিনিস আমাকে সবচেয়ে বেশি পাজল করে, সবচেয়ে বেশি জটিল এবং আনপ্রেডিক্টেবল মনে হয়, সেটা হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে নেতৃত্বের প্রত্যেকটি সম্ভবত সবচেয়ে বেশি এটাকে জটিল মনে হয় আমার কাছে। ইতিহাসে কোন প্রেক্ষিতে যে কোত্থেকে নেতৃত্ব এগিয়ে আসবে, এবং অতীতে যাদের নেতৃত্ব পরীক্ষিত হয়েছে কিংবা হয়নি, তারাই যে ইতিহাসে পরবর্তী স্তরের নেতা হবেন কি হবেন না, এটা কিন্তু আগে থেকে বলা সম্ভব না। মানে এই লিডারশিপ অ্যানালিসিসটা রাজনীতি একটা প্রচন্ড জটিল ব্যাপার। আপনার কাছে আবার আসছি, হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আবিদ বলছি ধানমন্ডি থেকে। আমার প্রশ্নটা দুজন সম্মানিত অতিথির কাছে। জি, জনাব হাসানুল হক ইনু যখন একজন সম্মানিত ব্যক্তিত্ব, উনি যখন তথ্যমন্ত্রী, তখন আমরা আশা করেছিলাম যে বর্তমান মিডিয়া যথেষ্ট স্বাধীনভাবে কাজ করতে পারবে, কিন্তু এখন বর্তমান সরকারের তরফ থেকে বলা হয় যে যারা টকশোতে আসেন ওনারা এনাফ রিসার্চ এবং পড়ালেখা করে আসেন না, এবং ওনারা চাপাবাজি করেন। তো এই ব্যাপারে ওনাদের দুইজনেরই মন্তব্য জানতে চাচ্ছি। আচ্ছা, আমি সেই ব্যাপারে আমি আসছি। আমি জানি আরাফাত কি বলবেন। কিছু বলেছেন নাকি ডিরেক্টলি? এই কথাটা কি ইউজ করেছেন? আমি জানি না, আমি জানি না উনি কিভাবে বলেছেন কি জানি না। ইন্টারেস্টিং ওয়ার্ড, এটা নিয়ে কথা বলতে চাই আমি। সেটাই, যেটা হচ্ছে যে ফলে আমি মনে করি যে ব্যাপারটা হয় কি, কখন কখন টেক্সট অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় টেক্সট নির্মাতার চেয়ে। কালকে তার যে জাতীয় ঐক্যের ঘোষণা দিলেন, আমার কাছে মনে হয় ঘোষণাটি ডক্টর কামাল হোসেন একজন ব্যক্তি এবং ডক্টর বদরুদ্দোজা একজন ব্যক্তির চেয়েও বেশি বড়, এবং আগামী দিনের বাংলাদেশের ঘটনা প্রবাহে কামাল হোসেনকে বদরুদ্দোজা যদি টিকে থাকতে পারবেন কি পারবেন না, সেটা আমার কাছে মৌলিক প্রশ্ন নয়। আমার কাছে মনে হয়েছে যে একটা নতুন রাজনৈতিক প্রক্রিয়া তৈরি করার সম্ভাবনা তৈরি হয়েছে ঘোষণার মধ্য দিয়ে। তার নেতৃত্ব কার হাতে উঠে আসবে, কে আসবে, সেটা আমি প্রেডিক্ট করে যাব না। আপনি কি মনে করেন যে তৃতীয় শক্তির একটা উত্থানের সম্ভাবনা আছে? তৃতীয় শক্তি বলি, তৃতীয় শক্তি আমি প্রায় বলি, আমি প্রায় বলি যে প্রথম শক্তি।
আমি বলি যে জনগণের শক্তি হচ্ছে প্রথম শক্তি। এখন এই জনগণের প্রথম শক্তিটি বদরুদ্দোজা চৌধুরী কামাল হোসেন তৈরি করতে পারবেন কিনা আমি জানি না। এখানে আমার একটা কিন্তু মানে ওইটা আর কি। আর ওই যে টকশোর ব্যাপারে চাপাবাজি শব্দটি ব্যবহৃত হয়েছে কেন জানি না, অনেক অসম্মানজনক শব্দ ব্যবহৃত হয়। আমার এগুলো আমাকে খুব একটা বদার করে না। মানে এটা কিন্তু সত্যি কথা, একটা সেলফ ক্রিটিক হিসেবে, যে টক শোতে যে সবাই তথ্য নিয়ে কিংবা জ্ঞান নিয়ে আসেন তাও নয়, এটাও সত্য। কিন্তু তারপরেও টক শোটা হচ্ছে বাংলাদেশে আজকের গ্রাসরুটস ডেমোক্রেসির একদম একটা প্র্যাকটিক্যাল এক্সারসাইজ। এতে প্রচুর চেঁচামেচিও যদি হয়, প্রচুর কোলাহল হলেও তার মধ্যে থেকে কিছু খাঁটি সোনা বেরিয়ে আসবে। ওটা হচ্ছে আমার কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। না, আগের বিষয়টি যেটি আমার যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আসলে তৃতীয় শক্তি বলে কিছু থাকবে না, কারণ ন্যাচারাল প্রসেসটা হচ্ছে অলওয়েজ দুটো শক্তি থাকবে। যদি একটি তৃতীয় শক্তি বিকশিত হয়, সেটি কিন্তু এক্সিস্টিং ওয়ান অফ দ্য টু কে রিপ্লেস করবে, ইভেনচুয়ালি দুটোই দাঁড়ায় যাবে। আপনি সব জায়গায় দেখেন ন্যাচারাল প্রসেসে দুটো আছে, তো সেই শক্তি নিয়ে কেউ যদি দাঁড়াতে পারে যেটি ওয়ান অফ দ্য টু কে রিপ্লেস করার ক্ষমতা রাখে, সেই ক্ষেত্রে ইট ইজ প্রবলি পসিবল, যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং। টকশোর ব্যাপারে যেটা বললো, আমি পার্সোনালি মনে করি বাংলাদেশে মিডিয়ার, গণমাধ্যমের বিকাশ এবং স্পেশালি টকশো কালচারটা যেটা দাঁড়িয়েছে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও দেখবেন না, ইভেন ইন্ডিয়ার মতন একটা ডেমোক্রেসিতেও নাই। এটা একটা খুবই শুভ একটা দিক এবং শুভ একটা সংবাদ আমাদের জন্য, এবং এই কালচারটা কিন্তু ডেমোক্রেসিকে স্ট্রেনথেন করতে অনেক হেল্প করবে। বাট অ্যাট দ্য সেম টাইম এই টকশো কালচারের মধ্য দিয়ে আমাদের মতো অনেকেই যে ভুল ভ্রান্ত ইনফরমেশন খবরে পড়ি না, সেটাও তো সঠিক না, পড়ি আমরা, এটা হয়। কিন্তু এটি একটি নেতিবাচক দিক হয়তো, কিন্তু সেটা পরিশুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তার মানে এই না যে টকশো বাদ হয়ে যাবে, মানে এই সবকিছুই তো বিকশিত হতে এবং পরিশুদ্ধ হতে সময় লাগে, সেই প্রক্রিয়ার মধ্যে ফেলে যেতে হবে, আমাদের দায় দায়িত্ব নিতে হবে, এবং সেটা আমি মনে করি টকশো কালচারের মধ্যে ইনভলভ যারা, তারাই হয়তো দায় দায়িত্ব নিয়ে সেলফ ক্রিটিসিজমের মধ্যে দিয়ে ইভেন্চুয়ালি করবেন। কারণ আমরা তো চাই এখানে বসে আমরা যারা কথা বলছি, হাজার হাজার লক্ষ লক্ষ লোক শোনেন, আমরা দায়িত্ব নিয়ে কথা তো বলতেই চাই। এখানে আমার অ্যাবসলিউটলি, এখানে পার্সোনালি আমি বলতে চাই, একটি তথ্যপাত্র যদি আমি হাজির করি, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই এটি সত্য এবং পাবলিক ডকুমেন্ট এবং চেক করতে পারি। আপনার মত তো সবার পছন্দ নাও হতে পারে। দুটো জিনিস আছে মতি ভাই, এখানে আপনাকে বলি, যেমন ধরুন একটি হচ্ছে ফ্যাক্টস, আরেকটি হচ্ছে ইন্টারপ্রিটেশন অর দ্য মতামত। যেমন ধরুন আমি যোগ করে বলি, পিয়াস ভাইকে বলেছেন এটা রং কি, এটা রং হচ্ছে কালো, এটা হচ্ছে ফ্যাক্টস। এখানে আমরা তিনজনই এগ্রি করব। একজন যদি বলে বসি যে এটা হচ্ছে হলুদ, তাহলে ফ্যাক্টসটাকে আমরা মিথ্যাভাবে বা অসত্যভাবে উপস্থাপন করছি। সেইখানে একটা শক্ত অবস্থান নিতে হবে আমাদের। ফ্যাক্টস কোনোভাবে উপস্থাপিত হতে পারে না অসত্যভাবে, বাট যেটা ডিফারেন্স হতে পারে, কালো আমরা স্বীকার করার পরে আপনি বলতে পারেন যে আপনার কালোটা ভাল লাগে না, পিয়াস ভাই বলতে পারে কালোটা ওনার অল্প ভাল লাগে, আমি বলতে পারি না আমার অনেক ভাল লাগে, কিন্তু আমি বলতে পারি না আমার অনেক ভাল লাগে, আপনার কেন ভাল লাগবে না, আপনার অনেক ভাল লাগে। এই ডিফারেন্সগুলি থাকবেই, বাট ফ্যাকচুয়াল ইনফরমেশনে ডিফারেন্স থাকবে না। যেটা ফ্যাক্ট সেটা উপস্থাপিত হতে হবে। সেখানে যদি ভুল ফ্যাক্টস আপনার প্রেজেন্টেড হয়, সেই জায়গাটায় দায়িত্ববোধটা আমাদের তৈরি করতে হবে। একটা প্রশ্ন আছে আপনাকে। হ্যালো, তিনি যে পরিচালক, হ্যালো, মানে হ্যাঁ, হ্যালো, জি, হ্যালো, জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে মোহাম্মদ এ আরাফাত স্যারের কাছে, জি, যে উনি তো নিশ্চয়ই জানেন যে রিসেন্টলি যে ডেস্টিনি এবং হলমার্কের যে ঘটনাগুলো ঘটলো, এইখানে ডেস্টিনির যে পরিচালক প্রথমত লেফটেন্যান্ট হারুনুর রশিদ, ওনার কথা শোনা যাচ্ছে যে উনি কয়েকটা গণমাধ্যমে আসছে, উনি মনে হয় চিটাগাং থেকে আওয়ামী লীগের হয়ে উনি নমিনেশন পাওয়ার চেষ্টা করতেছেন অথবা পেতে পারেন। এখন ওনাকে কি সেই কারণে রিমান্ডে নেওয়া হলো না, যে এতগুলা টাকা পাচার হলো যেগুলা পত্রপত্রিকা আসছে, কিন্তু ডেস্টিনির রফিকুল হামিন এবং মোহাম্মদ হোসেন অন্যদেরকে রিমান্ডে নেওয়া হলো, কিন্তু নাটের গুরু ওনাকে বাঁচিয়ে দেওয়া হলো শুধুমাত্র ওই মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট জেনারেল সাবেক সেনা প্রধান নাকি আওয়ামী গাসা, সেই জন্য বাঁচিয়ে দেওয়া হলো ওনাকে? সেটা আমার কোশ্চেন মোহাম্মদ এ আরাফাত স্যারের কাছে। জি, আচ্ছা, ধন্যবাদ। এই প্রশ্নের মধ্যে আমি বলি, দেখেন আমি ওনাকে দোষ দেই না, এখানে কিছু ভ্রান্তিমূলক তথ্য আছে। যেমন জেনারেল হারুন কিন্তু পরিচালক নন, উনি চেয়ারম্যানও নন, উনি প্রেসিডেন্ট। এটা একটা অর্নামেন্টাল পজিশন যার কোনো এক্সিকিউটিভ অথরিটি নাই, এক। আর দুই হচ্ছে রিমান্ডে ওনাকে কেন নেওয়া হলো না, এটা হাইকোর্ট আবার জামিন দিয়েছে, এটা আমি স্পেকুলেট করতে পারি, আমি কিন্তু এটা মানে কনক্রিটলি দাবি করতে পারি না যে এই কারণেই হয়েছে বা ওই কারণে হয়নি। আরেকটা হচ্ছে নমিনেশনের ব্যাপারটা কিন্তু আমি জানি না। তা দুটো জিনিস আমাকে ফ্যাক্টসটা আইডেন্টিফাই করে জানতে হবে, তার বেসিসে আই ক্যান কোরিলেট। তার আগে কিন্তু
অল ইউ ক্যান ডু ইজ স্পেকুলেশন। তো সেই জায়গাতে উনার কাছ থেকে যে তথ্যটি পেলাম, যেটা আমার জানা ছিল না, ব্যাপারটা যদি এরকম হয়েও থাকে সেক্ষেত্রে এরকম একটা কনক্লুশনে হয়তো আমরা যেতে পারি, হয়তো আওয়ামী লীগের একটা সিম্প্যাথি আছে ওই জন্য করেছেন, এই কনক্লুশনে মানুষ হয়তো যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় গভর্নমেন্টের এইসব জায়গাগুলো একটু খোলাসা করা উচিত, যাতে করে মানুষের মধ্যে এই ধরনের রং পারসেপশন ক্রিয়েটেড না হয়, বা কাইন্ড অফ পারসেপশন ক্রিয়েটেড হয় যেটা গভর্নমেন্ট ডেফিনেটলি ডাজন্ট ওয়ান্ট ইট। আমি বলবো যে মানে আওয়ামী লীগের প্রতি আমার তীব্র সমালোচনা থাকার পরেও আমি বলছি যে আওয়ামী লীগ যদি এই পরিস্থিতি লেফটেন্যান্ট জেনারেল হারুন রশিদকে নমিনেশন দেন, তাহলে বুঝতে হবে যে আওয়ামী লীগের ঘটে বুদ্ধি নেই, মানে কোনো সত্যিকারের জানি না যে নমিনেশন, আমি মনে করি না যে আওয়ামী লীগ এই বোকামিটা করবে যে এই মুহূর্তে লেফটেন্যান্ট জেনারেল হারুন রশিদকে নমিনেশন দেওয়াটা। ফিরে আসি মূল প্রসঙ্গে। ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের আপনারা দুজনেই যেটা একমত হয়েছেন, সংকটটা আসলে নেতৃত্বের। ক্যাম্প দুভাগে বিভক্ত। আরাফাত বলছেন যে আলটিমেটলি ক্যাম্প দুইটাই থাকবে, প্লাস মাইনাস হবে, কেউ আসবেন কেউ যাবেন। তৃতীয় শক্তির কোন সম্ভাবনা উনি দেখছেন না একেবারে সরাসরি। না, আমি যদি আরাফাতকে বুঝে থাকি, আমি যদি বুঝে থাকি, না আমি বলেছি যে একসাথে থার্ড ফোর্সটা এক্সিস্ট করবে না, সেটা যদি বেড়ে ওঠে ওয়ান অফ দ্য কে রিপ্লেস করবে সেটা, এবং সেটা মানে আমি জানি না ভবিষ্যতে কি হবে, বাট এটা যদি করে আর এটা একটা যৌক্তিক হাইপোথিসিস, রাইট অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আমি এর সঙ্গে দ্বিমত পোষণ করব না, আমি জানি না কি হবে। না, আমি যেটা ডক্টর কামাল হোসেন এবং ডক্টর বদরুদ্দোজা চৌধুরীর প্রসঙ্গে ফিরে আসি আর কি। পরশুদিন ডক্টর কামাল হোসেন মুক্ত চিন্তা ফোরাম আয়োজিত একটা মিড দ্য প্রেস অনুষ্ঠানে বলছেন, আমি ওখানে উপস্থিত ছিলাম, শুভেচ্ছা বক্তব্য দিয়েছিলাম। আমার ডক্টর কামাল হোসেন যে কথাটা ভালো লেগেছে, দুটো কথা খুব ভালো লেগেছে। একটা হচ্ছে উনি বারবার বলছেন তরুণ প্রজন্ম তোমাদেরকে দায়িত্বটা নিতে হবে, এক। ফলে উনি কিন্তু যে আমি নেতৃত্ব দেবো, আমি এগিয়ে নেবো, এই কথাটা বারবার বলছেন। দ্বিতীয় বলছেন যে আমি আগামী 5 বছর আমি কথাটা ব্যবহার করব না, আমরা কি ভাবি, আমরা গণতন্ত্রের কোথায় এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা দেশে কোথায় এগিয়ে নিতে চাই। ফলে ওই ব্যক্তি, আমি আবারও ফিরে আসছি, ব্যক্তি কামাল হোসেন, ব্যক্তি বদরুদ্দোজা চৌধুরী কি বললেন সেটা গুরুত্বপূর্ণ না, এবং আমার মনে হয় তারা নিজের এটা বলছেন যে ওই যে রাজনীতিতে সে আমরার উপাদানটাকে সংযুক্ত করা। 1991 সাল থেকে আজকে, তার আগেও বাংলাদেশের রাজনীতিতে বারবার ব্যক্তি প্রাধান্য চলে এসছে, পরিবার প্রাধান্য চলে এসছে, কিন্তু সমষ্টিকে প্রাধান্য নিয়ে কামাল হোসেন এবং বি চৌধুরী সাহেব তারা এই তাগিদটা কেন অনুভব করলেন, এটাতে তার বিতর্ক হতে পারে না। যে কোনো মানে আমার যদি ডক্টর কামাল হোসেন কিংবা বদরুদ্দোজা চৌধুরীর মতন সোশ্যাল স্ট্যাটাস থাকতো, এই উদ্যোগটা আমি নিতাম। এখন আমি ডাকলে এত লোক আসবে না, আসবে না, ভরসা দিচ্ছেন, ভরসা পেলাম, আমি মনে হয়তো যাব, ভরসা পেলাম, ধন্যবাদ, ভরসা পেলাম, ধন্যবাদ। না, কিন্তু কথা হচ্ছে যে আমি তো মানে আমি অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পাইনি, কালকে আমি যেতাম কিন্তু পেশাগত দায়িত্বের কারণে যেতে পারিনি, আমার ক্লাস ছিল। কিন্তু ফলে আমি জানি না যে এক্স্যাক্টলি কোথেকে তাগিদটা এসছে, কিন্তু এই মুহূর্তে তাগিদটা দুজন সচেতন মানুষের কাছ থেকে আসাটা অবাক হওয়ার কিছু নেই আর কি। অবাক নেই আমরা আমাদের যেটা প্রশ্ন, আরাফাত যে প্রশ্নটা তুলেছেন বা আমার নিজেরও প্রশ্ন, তারা এই সময়টাতে এই রাজনৈতিক বক্তব্যটা হাজির করেছেন নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটা হয়তো আমরা স্পেকুলেট করছি বা সন্দেহ করছি, জানি না। উদ্দেশ্য তো থাকবে, উদ্দেশ্য ছাড়া তো কোনো কাজ হয় না। উদ্দেশ্যটা আমার ধারণা, মানে আমি কিন্তু কামাল হোসেন এবং বদরুদ্দোজা চৌধুরীকে ডিফেন্ড করছি এখানে, এদের কারোর সঙ্গে আমার ব্যক্তিগত এমন কোন জানাশোনা নেই। ডক্টর কামাল হোসেনের স্ত্রী এবং আমার স্ত্রী খুব ঘনিষ্ঠ, উনি ওই দিন বক্তৃতা সেটা বলছিলেন, কিন্তু আমি কিন্তু ডক্টর কামাল হোসেন খুব চিনি না। ফলে আমি ওনাদেরকে ওদের ব্যক্তিগত ইন্টেনশনকে ডিফেন্ড করার মতো জায়গায় আমি নেই। কিন্তু একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে এই প্রচেষ্টাটি একটি ইতিবাচক প্রচেষ্টা, এবং একটা ইতিবাচক ভাবে আমি প্রচেষ্টাকে দেখতে চেষ্টা করছি, সেটাই বলবো আমি। না, সেটা তাই যদি হয় তাহলে তো একটা মানে গন্তব্য থাকতে হবে। গন্তব্য হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে শুরু করা, মানে শুরু করাটা হচ্ছে সবচেয়ে জটিল ব্যাপার। এটা পরীক্ষার জন্য পড়া তৈরি করা বলি, রাজনীতি বলি, নির্বাচন বলি, শুরু করা এই কারণ হতে পারে না যেহেতু দুটো রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ মানে লেগেই আছে, কোনো সমঝোতা হচ্ছে না, মাঝখান থেকে আমরা আমাদের জনগণকে যেটা ধরেন 33% আওয়ামী লীগ পায় বা 32% বিএনপি পায়, ঠিক এরকম ইলেকশনে হয়, বাকি প্রায় 40% ভোটার তারা শুধু এদিক সেদিক করে ডিসিশন করে। তারা তাদের কথা চিন্তা করে করেছেন না, তারা কি চিন্তা করেছেন এটা নিয়ে তো আলোচনা হচ্ছে। নির্বাচনী লক্ষ্য থাকতে পারে, এটা নিয়ে আমরা ক্যামেরা আসার আগে কথা বলছিলাম, আরাফাত বলছেন যে এই মুহূর্তে একটা নির্বাচনী
আবহাওয়া মানে আমেজ তো তৈরি না, করা at the end of the day আপনি যায়। যদি পলিটিক্সের মধ্যে ইনভলভড হন, পলিটিক্যাল ক্যাপিটালকে যদি আপনি অ্যাকুমুলেট করেন এবং সেইভাবে যদি এগোতে থাকেন, আপনাকে ইলেকশনটা মাথায় রাখতে হবে। ইট ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ইটস অ্যান ইলেকট্রাল পলিটিক্স। আমি মনে করি কি আরাফাত যে হ্যাঁ, নির্বাচন তো অবশ্যই একটা কেন্দ্রীয় উপাদান আমাদের রাজনীতির, কিন্তু নির্বাচন একটি একমাত্র উপাদান একমাত্র নয়, of course. এবং তারা হয়তো নির্বাচন তো ভাবছে, আমি জানি না, আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি কারো, কিন্তু হয়তো তারা ভাবছেন যে একটা গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষাকে একটা মূর্ত রূপ দেয়া, তারপর দেখা যায় কারা দাঁড়ায়। আমি জানি না। এখানে একটা জিনিস যেটা আমি বলছিলাম একটু অনুষ্ঠান শুরু হওয়ার আগে, এটা আবার একটু রিপিট করি অন ক্যামেরা, সেটা হচ্ছে যে বাংলাদেশের ইলেকট্রাল পলিটিক্সে আমরা দেখেছি একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর খুব স্ট্রংলি প্রকটভাবে কাজ করে। যে দলটা ক্ষমতায় থাকে সে অনেক দোষও হয়তো করে, যার কারণে মানুষের মধ্যে একটা নেগেটিভ ইয়ে তৈরি হয়, আবার অনেক ক্ষেত্রে পারসেপশনও দাঁড়িয়ে যায়। কারণ যে কোনো ফ্রাস্ট্রেশন, যে কোনো সাফারিংসে আমরা গভর্নমেন্টকেই দোষ দিতে চাই। এই ন্যাশনাল সাইকির একটা জায়গা আছে, যার কারণে প্রত্যেকবার গত 4টি ইলেকশনে আমরা দেখেছি 91-এর পরে বিএনপিকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ এনেছে, আবার আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে বিএনপি এনেছে, আবার লাস্ট ইলেকশনে আওয়ামী লীগ এনেছে। নেক্সট ইলেকশনটা একটু ইন্টারেস্টিং হবে, কারণ এবার হুট করে মানুষ মনে হয় অ্যান্টি ইনকামেন্সি ভোটগুলি অন্যদিকে চলে নাও যেতে পারে, কারণ দুবার করে দেখা হয়ে গেছে মানুষের। এবার হয়তো তারা হাতটা অন্য কিছু খোঁজার চেষ্টা করবে। এরকম একটি জায়গায় দাঁড়িয়ে হয়তো তৃতীয় শক্তিগুলি যদি এটাকে মানে প্রপারলি ক্যাপিটালাইজ করতে পারেন, বাট সেটা তাদের পলিটিক্যাল যোগ্যতার উপরে ডিপেন্ড করবে, গ্রাসরুটকে কতটুকু মোবিলাইজ করতে পারেন তার উপর ডিপেন্ড করবে আমি মনে করি। তবে সেইখানে দাঁড়িয়ে আমার আরেকটা বলি যে বাংলাদেশে কিন্তু তৃণমূল পর্যায়ের পলিটিক্যাল পার্টিজ আরো কিছু আছে যারা মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময় বিশাল ইনফ্লুয়েন্স ছিল বাংলাদেশের রাজনীতিতে, পরবর্তীতে আস্তে আস্তে ছোট হতে হতে ক্ষুদ্র হতে হতে এতই ক্ষুদ্র হয়ে গেছে এখন তাদের মানে আমি বামপন্থী কিছু প্রগতিশীল পলিটিক্যাল নাম ছাড়া আর কিছু নেই আর কি। নাম ছাড়া ওই খুবই 10-12 জন একটি সমাবেশ করেন, কিছু টকশোতে এসে বক্তব্য রাখেন এবং বেশ জোরালো বক্তব্যই রাখেন। আমি সবসময় চেয়েছি যে এই প্রগতিশীল ধারাগুলি কিছুটা জায়গা করে নেয় পলিটিক্সে, কিন্তু প্রগতিশীল রাজনৈতিক দলগুলি যতটা উঠে আসবে আমি মনে করি প্রগতিশীলতার মধ্যে দেখুন যখন আপনার কম্পিটিশন হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, সেটি কিন্তু দেশকে এগিয়ে নিবে। কিন্তু প্রগতিশীল আর প্রতিক্রিয়াশীলের যখন দ্বন্দ্ব হবে তখন দেশ পিছিয়ে যাবে। তো আমি অলওয়েজ মনে করি যে যত বেশি প্রগতিশীল রাজনৈতিক দল উঠে আসবে, তো এই প্রসেসে যদি এই প্রগতিশীল দলগুলো কিছু ভোট বা মানুষের সিম্প্যাথি ক্যাপচার করতে পারে, দ্যাট উড অলসো বি অ্যানাদার অপরচুনিটি। সো সেইটা চিন্তা করেও হয়তো ওনারা করতে, যদি ওনারা নট ফ্রম দ্যাট ব্যাকগ্রাউন্ড, ব্যাপারটা কিন্তু অলমোস্ট আমি বলবো, আমি জানি না পিয়াজ ভাই কিভাবে নেবেন, দ্য সেম ওল্ড ওয়াইন ইন দ্য নিউ বটল কাইন্ড অফ থিং। নিশ্চয়ই আমি একদম আমার জীবনের বেশিরভাগ সময় বামপন্থী যে কাটিয়েছি। আমি এখন ন্যাশনাল স্পেসে কাজ করছি, আমার লেখাপড়া, আমার গবেষণা, আমার রাজনৈতিক চিন্তা ভাবনা, কিন্তু বামপন্থী যে হিস্টোরিক্যাল প্রজেক্ট তার প্রতি প্রচন্ড সহানুভূতি এবং এক ধরনের সংবেদনশীলতা আছে। না, আমার যে জিনিসটা কালকের একটা ইতিবাচক মনে হয়েছে যে অর্থনৈতিক ইস্যু এসছে কালকের ঘোষণাতে, অর্থনৈতিক ঘোষণা। এবং আমি পরশুদিন যখন ডক্টর কামাল হোসেনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলছিলাম ওনার আলোচনা আগে, উনি ইকোনমিক ইনইকুয়ালিটি প্রশ্ন নিয়ে আসছিলেন। উনি জোসেফ স্টিগলিসের বই কথা বলছিলেন, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ইকোনমিক ইনইকুয়ালিটি কথা বলছিলেন। ফলে আমার কাছে এক ধরনের মুগ্ধতা এসছে যে লিবারেল ডেমোক্রেটদের সম্পর্কে বলা হয় লিবারেল ডেমোক্রেটরা, মানে আমাদের দেশের কনটেক্সটে ঠিক অর্থনীতিটার দিকে নজর দেন না, শুধু ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের কথা বলেন। কামাল হোসেন খুব স্পষ্টভাবে ইকোনমিক ইনইকুয়ালিটির কথা বলছিলেন, যেটা আমার কাছে খুব একটা ইতিবাচক পদক্ষেপ উপাদান বলে মনে হয়। 1992 থেকে কিন্তু তিনি রুগ্ন রাজনীতির বিরুদ্ধে বলছেন, কিন্তু রাজনীতি তো অসুস্থ হয়নি। সুস্থ হয়ে খুব তাই বা কেমন করে বলছি, মানে একটা প্রলংড রাজনীতি সুস্থ হয়েছে, এটা কি আপনি বলতে পারেন? না, আমি সেটাই বলছি, রাজনীতি সুস্থ হয়েছে সেটাই বা কি করে বলি। এখন আমি যে কথা বারবার বলছি যে আমি একদম আনঅ্যাপোলজেটিক্যালি আনএশেমলি চাই যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক শক্তি উদ্ভব ঘটে, গণতন্ত্রের। সেই কাজটা কামাল হোসেন মজুমদার যদি করতে পারবেন কি পারবেন সেটা আমি জানি না। তারা কালকে কথা বলেছেন, তাতে আমি আশাবাদী হয়েছি, কিন্তু তাদের সঙ্গে কোনো ব্যক্তিগত আলোচনা হয়নি, এই প্রক্রিয়া জানি। অদ্ভুত ব্যাপার, আমি কালকে থেকে আজ পর্যন্ত বোধহয় 12 থেকে 14টা ফোন কল পেয়েছি যে আপনাকে দেখলাম না, আপনি গেলেন না কেন। আমি বললাম আমার তো যাওয়ার কথা ছিল তাই জানি না আর কি। হ্যাঁ, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আশাবাদী হয়েছি। আমার কাছে মনে হয়েছে এটা একটা পজিটিভ স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন। এখন তার করতে পারবেন কি পারবেন তা তো আমি জানি না। ইতিহাসে কে কখন এগিয়ে যায়, কে কখন নেতৃত্ব দিয়ে কে পিছিয়ে যায়, এগুলো আগে থেকে 1966 সালে কি বোঝা গেছিল শেখ মুজিবুর রহমান 1971 সালে মুক্তিযুদ্ধ নেতৃত্ব দেবেন, তাই না? ফলে 1966 সালে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যত লোক চিনতেন, আজকে আরাফাতকে বোধহয় তার চেয়ে বেশি লোক চেনে।
মানে টকশো কালচারের কল্যাণে। সত্যি কথা না, 66 সালে he was already না, মানে 66 সালে উনি আওয়ামী লীগের সাধারণ coming up সম্পাদক হয়েছেন, তখন লোকে যে তার পক্ষে যে 5 বছরের মধ্যে জাতির পিতা হওয়ার সম্ভাবনা আছে বোঝেন। আমি যে বলার আমি চেষ্টা করছি, speaking of that, না আমি যে কথা বলার চেষ্টা করছি, ইতিহাসের মধ্যে সবসময় একটা আনপ্রেডিক্টেবল এলিমেন্ট, দ্বারা এগ্রি উইথ ইউ। নেতৃত্বের ক্ষেত্রে একটা আনপ্রেডিক্টেবল আপনি যদি বঙ্গবন্ধু বিষয়ে ওঠান, আমি একটা ছোট জিনিস শেয়ার না করে পারছি না মতি ভাই। একটা জায়গায় উনি বলেছিলেন যে বাংলাদেশে এমন কোন জেলা, উপজেলা এবং মহকুমা নাই যেখানে ওনার পায়ের ধুলো পড়েনি, মানে উনি যাননি। এটি সেই সময়ের কথা উনি বলছেন যখন লালমনিরহাট থেকে নীলফামারীতে 3 দিন লাগতো যেতে। তাহলে কি পরিমাণ গ্রাসরুট কানেকশন ছিল সেই রাজনীতিবিদদের, কি পরিমাণ মানুষের কাছে কাছে পৌঁছানোর যে জায়গাটি, যে দীর্ঘ সময় ধরে জাতিকে প্রিপেয়ার করে। তার জন্যই তো বঙ্গবন্ধু এতটা শ্রদ্ধার পাত্র, সে কারণেই ওই জায়গায় বঙ্গবন্ধুর গণতান্ত্রিকতা তো সেখানেই আর কি। ফলে আমি একটা ব্যাপার আপনার একমত হচ্ছে যে আগামী দিনে বাংলাদেশে যেই হন না কেন, আমি জানি না, বাংলাদেশের নতুন নেতৃত্বের দাবিদার যদি কেউ হন, তাকে জনগণের কাছে পৌঁছতে হবে। অফকোর্স, সে ব্যাপারে আমার কোন দ্বিমত নেই। অ্যাবসলিউটলি। এবং কি টাইপের রাজনীতি হওয়া উচিত আগামী দিনে? গণতান্ত্রিক, অর্থনৈতিক মুক্তি, মানুষের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি কমিটমেন্ট, এবং স্বাধীনতার সামর্থ্যের কমিটমেন্ট বলতে কি হচ্ছে সেটার একটা আলোচনার ব্যাপার রয়েছে, এবং আমাদের সাংস্কৃতিক স্বাধীনতার একটা চেতনা থাকা। এটা হচ্ছে আমার কাছে একদম বেসিক প্রিন্সিপালগুলো। সেখান থেকে আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে, রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে হবে, জনগণের নিরাপত্তার জন্য লড়তে হবে, সেগুলো আছে। আজকের মানে আইনস্টাইন এবং গৌতম বুদ্ধ দুজনে একটা কথা বলেছেন ভিন্নভাবে, ভিন্ন কনটেক্সটে, যে সত্য, রিয়ালিটি কিন্তু আসলে খুব সহজ, আমরা তাকে জটিল করে তুলি। বাংলাদেশে আজকে কি করে কল্যাণ হতে পারে, এর মূল অন্তঃসার কিন্তু খুব সহজ। আমরা আমাদের অর্থনৈতিক বিকাশ চাই, মুক্তি চাই, আমরা গণতন্ত্র চাই, আমরা সাংস্কৃতিক স্বাধিকার চাই, আমরা স্বাধীনতার সমর্থনের কমিটমেন্ট চাই, আমার চাই জিনিসপত্রের দাম কমে আসুক, আমি চাই আমার ছেলেটা, আমার মেয়েটা নিরাপদে কলেজে, ইউনিভার্সিটি যেতে পারুক। এই সহজ সত্যগুলোর উপর ভিত্তি করেই কিন্তু একটা প্রগাঢ় ও গভীর রাজনীতি দাঁড়াতে পারে। এর জন্য কিন্তু খুব বেশি রাজনৈতিক তত্ত্বের দরকার নেই। এখানে আমি একটা আপনার কাছে আসছি, একটা ছোট্ট বিরতি নিতে হবে, প্রশ্ন আছে আপনার কাছে, প্লিজ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ইসলাম, হ্যাঁ, আমি আনিস বলছিলাম সেন্ট্রাল রোড থেকে। জি বলেন। জি, আমার মূল কোশ্চেনটা হচ্ছে ডক্টর কামাল হোসেন এবং ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, হ্যাঁ, ওনারা যে একসাথে হাত মিলালেন, হ্যাঁ, এটার ওনাদের দুইজনের মূল বেসিক পলিটিক্সের শুরু কিন্তু 2 মেরুতে, এবং কামাল হোসেন এখনো নিশ্চয়ই বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুই বলেন এবং জাতির পিতা বলেন। হ্যাঁ, বদরুদ্দোজা চৌধুরী কি সেটা বলেন? এবং বদরুদ্দোজা চৌধুরী এবং কি বাংলাদেশের যে স্বাধীনতার ঘোষণাপত্র সেটা মানেন কিনা? না, এই প্রশ্নের জবাবের আগে আমি একটা ছোট বিরতিতে নিচ্ছি। আরাফাত, আপনার কাছে যাব। তবে আমি একটু বলে রাখি, কফিলউদ্দিন চৌধুরী কিন্তু আওয়ামী লীগের বড় নেতা ছিলেন। অ্যাবসলিউটলি। আর অধ্যাপক বি চৌধুরী সম্পর্কে আপনি না, আমি যেটি মনে করি যে প্রশ্নটি চমৎকার একটি প্রশ্ন হয়েছে। আমি যতটুকু জানি বা বুঝি যে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বা তার যে অবস্থান বঙ্গবন্ধুর প্রশ্নে, এখানে ডক্টর কামাল হোসেনের সাথে খুব বেশি পার্থক্য নেই। কারণ আমি যতটুকু দেখেছি, বুঝেছি যে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু, জাতির জনক বা স্বাধীনতা স্থপতি ওনারা মানেন। ইভেন স্বাধীনতা ঘোষণার প্রশ্নেও তাদের অবস্থান খুবই স্পষ্ট আমি যতটুকু দেখেছি, এবং আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। সেটি হচ্ছে যে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষক, বাট অন বিহাফ অফ বঙ্গবন্ধু, এবং সেটি 27শে মার্চ। তারাও কিন্তু দাবি করে না 26শে মার্চ, যেটি ফ্যাক্টসটাকে রেকগনাইজ করে। এই জন্য আমি যেটা সত্য বলতে হবে এবং অ্যাপ্রিসিয়েট করি। দ্বিতীয় জিনিসটি হচ্ছে, খুব রিসেন্টলি যেটি দেখেছি যে বিকল্পধারার সাথে সংশ্লিষ্ট না হলে ব্লু ব্যান্ড কল নামে একটি সংগঠন করেছে মাহিবি চৌধুরী। সেখানে অনেকগুলি ছবির মধ্যে আমি তাজউদ্দিন আহমেদের ছবিকে দেখলাম অনেকদিন পরে, এবং সেটা দেখেও আমি মনে হচ্ছে এটা অ্যাকোমোডেট করার একটা প্রচেষ্টা অংশ। সেই দিক থেকে আমি এই মানে বিচ্ছিন্নভাবে এই কিছু জায়গাগুলোকে আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই, আমি এটাকে সমালোচনার দৃষ্টি দেখবো না। আর ডক্টর কামাল হোসেনের ব্যাপারে আমার প্রগাঢ় একটি শ্রদ্ধার জায়গা আছে। এটার একমাত্র কারণ হচ্ছে উনি বিভিন্ন সময় আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, পলিটিক্স থেকে, আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্নতার মাধ্যমে পলিটিক্স থেকে এমনভাবে বিচ্ছিন্ন হয়ে গেছেন, যেহেতু ওনার গ্রাসরুট কানেকশনসে বরাবরই অভাব ছিল, কিন্তু উনি বঙ্গবন্ধু বা জয় বাংলা বা 72 সংবিধান বা মুক্তিযুদ্ধের চেতনা কখনোই উনি ছাড়েননি। এই জন্য আমি ফ্রম ডিপ ইনসাইড মাই হার্ট আমি ওনাকে অলওয়েজ স্যালুট করে গেছি। অন্যান্য আমাদের বাস্তবতার জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগের সাথে ডিফারেন্স ওনার থাকলে আছে, সেটা অন্য জিনিস, কিন্তু যেখানে বাংলাদেশে ওই রুটের মধ্যেই আমাদের ঐক্যমত্য নাই, সেখানে আমি ওনাকে এই কারণে অ্যাটলিস্ট স্যালুট করতে চাই এবং আমি ওনাকে শ্রদ্ধা।
করি। না না, আমি একমত। আমি যেটা মনে করি যে বাংলাদেশের রাজনীতির আজকে মৌলিক মিলের জায়গাগুলো হতে হবে যে আমার দেশের কল্যাণ চাই কিনা, দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই কিনা। এ ব্যাপারে হয়তো আরাফাত আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন, কিন্তু আমি মনে করি যে আমি কি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বললাম কিংবা শেখ মুজিবুর রহমান বললাম কিংবা মুজিব ভাই বললাম, তাতে কিছু এসে যায় না। আমরা যাতে সিম্বলকে এসেন্সের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ করে না তুলি। শেখ মুজিবুর রহমানের যে কন্ট্রিবিউশন বাংলাদেশের জাতীয় মুক্তি সংগ্রামে, তার যে কেন্দ্রীয় অবদান, সেটাকে শ্রদ্ধা করার জন্য তাকে আমি কি নামে ডাকলাম তাতে কিছু জানি। এটা এক ধরনের পৌত্তলিকতা আমার কাছে মনে হয় যে এই নামেই ডাকতে হবে। আমি জয় বাংলা বললাম কিংবা বাংলাদেশ জিন্দাবাদ বললাম, তাতে আমার কিচ্ছু এসে যায় না আমার কাছে। ফলে বদরুদ্দোজা চৌধুরী এবং কামাল হোসেনকে জয় বাংলা কি বাংলাদেশ জিন্দাবাদকে কি বলবেন, এটা আমার কাছে একেবারেই কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশের কল্যাণের জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতগুলো মৌলিক জায়গায় তারা একমত হচ্ছেন কিনা। তারা হলে আগে কে বিএনপি করেছেন, কে আওয়ামী লীগ করেছেন, ওই ট্র্যাজেক্টরি খবর নেবার আমাদের খুব বেশি দরকার নেই। তারা আজকে বাংলাদেশে কি দিতে পারছেন, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। এইখানে আমার একটু ছোট্টভাবে দ্বিমত পোষণ করবো পিয়াস ভাইয়ের সাথে। সেটা হচ্ছে যে এই কিছু বিষয় আছে, জয় বাংলা কিন্তু শুধু একটি স্লোগান নয়, মানে কিছু জায়গা আছে যেগুলো কিন্তু প্রতীকীভাবে আমাদের ঐক্যমত্য, মানে ঐক্য, মানে মানে কি বলবো, যে একটা ইউনাইটেড বাংলাকে, বাংলাদেশকে বা বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে চেতনার জায়গাগুলোকে এটা কিন্তু সিম্বলাইজ করে। এই জায়গাগুলো শুধু মানে শব্দের পার্থক্য নয় যে বাংলাদেশ বা জয় বা জিন্দাবাদ। তো আমি মনে করি এই জায়গাগুলোর মধ্যে ডিফারেন্সগুলি কিন্তু সমস্যা তৈরি করে অনেক ক্ষেত্রে, পার্সোনালি আমি যেটা মনে করি। এবং এই ডিফারেন্সটা আমাদের দ্বিধাবিভক্ত করেছে। যে আমি এর আগেও বললাম, মতি ভাই দেখেন, ডেমোক্রেসিতে ডিসএগ্রিমেন্ট তো থাকবেই, মতদ্বৈধতা তো থাকবে, দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। কিন্তু ডেমোক্রেসির ডিভিশন থাকে না। আমাদের এখানে মৌলিক জায়গাগুলোতে ডিভিশন আছে। মৌলিক জায়গা হচ্ছে একটা দেশে দুটো স্লোগান হয়, একটা দেশে দুটো জাতীয়তাবাদ হয়, দুরকম ইতিহাস হয়, দুরকমের সংবিধান হয়, হয় না তো? আমরা ইজ দ্য অনলি কান্ট্রি, এখানে আমরা ঐক্যমত্য হতে পারলাম না। সেই ঐক্যের জায়গাটা আমি বলছি না যে বিএনপির বিরোধিতা করে বা সমর্থন করে বা আওয়ামী লীগের সমর্থন বা বিরোধিতা করে পৌঁছতে। আমি বলছি লেট আস গো ব্যাক টু 71, ফরগেট অ্যাবাউট এনি পলিটিক্যাল পার্টি। যেমন আমি বলতে চাই আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কিছু বুঝি না, আমি যুদ্ধাপরাধের বিচার চাই, সেই 71-এর চেতনার জায়গা থেকে। ইট ইজ নট অ্যাবাউট পলিটিক্যাল পার্টি পলিটিক্স, বিয়ন্ড দ্যাট কিছু ঐক্যের জায়গা প্রতিষ্ঠা করতে হবে। সেই ডিরেকশনগুলি আমি আরো অনেক বেশি এক্সপেক্ট করি ডক্টর কামাল হোসেন বা বদরুদ্দোজা চৌধুরীর কাছ থেকে, যাতে করে কিছুটা গাইডেন্স, ডিরেকশন আমাদের নতুন প্রজন্ম পায়। এখানে আরেকটা ছোট্ট করে বলে একটি ওই প্রশ্নের সূত্র ধরে, যেন হারুনের ব্যাপারে একটি প্রশ্ন আসছিল, দেখেন এটা এক্সাম্পল হিসেবে দিতে সুবিধা হবে। আপনি পিয়াস ভাইকে বললেন যে মানে সামনে কি করণীয়। এখানে আমার নিজস্ব একটি অবস্থান আছে, আমার ছাত্র বা আমার সংগঠনের মাধ্যমে ইয়াং জেনারেশনকে আমি বলি, মানে আমরা ওভার স্পেকুলেটিভ অনেক সময় হয়ে যায়, অনেক বেশি অনুমান নির্ভর কথা বলেছেন, বেনিফিট অফ ডাউট দিতে চায় না। জেনারেল হারুনের যে ব্যাকগ্রাউন্ড বা হোয়াট এভার, আমি এখন একটা বেনিফিট অফ ডাউট দিতে চাই। উনি কিন্তু প্রশ্নে বলে ফেললেন যে উনি যত নাটের গুরু। ইভেন আমাদের কনস্টিটিউশনে আছে ইউ আর ইনোসেন্ট আনটিল ইউ আর প্রুভেন গিলটি। উনি কিন্তু এখনো গিলটি প্রুভেন হন, কিন্তু আমি কিন্তু মানে খুব কনফিডেন্টলি বলে দিচ্ছি নাটের গুরু। আমি একটু দেখতে চাই, আবার অ্যাট দ্য সেম টাইম সে যেই হোক নাটের গুরু হলে তার শাস্তিও আমি দেখতে চাই। এই অবস্থান শক্ত রেখে ওই শ্রদ্ধাবোধের জায়গাও থাকা উচিত। তো এখানে আমি ব্যক্তিগতভাবে নিরপেক্ষতায় বিশ্বাস করি না, বিকজ আমার একটা আইডিওলজিক্যাল অবস্থান আছে, সেই যার মাধ্যমে আমি মনে করি দেশ এবং সমাজের উন্নয়ন সম্ভব। সেই আমি একটা বোধ বুদ্ধি সম্পন্ন মানুষের আমার সেটা থাকবে। কিন্তু তিনটে জিনিস আমি বিশ্বাস করতে চাই। একটি হচ্ছে অবজেক্টিভিটি, অর্থ হচ্ছে নির্মোহভাবে ফ্যাক্টসকে উপস্থাপন করা এবং ফ্যাক্টসকে অ্যাকসেপ্ট করা বা ওয়েলকাম করা বা অ্যাডমিট করার প্রবণতা, পাবলিকলি প্রাইভেটলি সব জায়গায়। দ্বিতীয় জিনিসটি হচ্ছে সততা, সত্য কথাটা বলা, আমি কি বলছি এখানে আমি ফ্যাব্রিকেট করছি কিনা, বানিয়ে বলছি কিনা, জেনে শুনে অসত্য বলছি কিনা। তৃতীয় জিনিসটা হচ্ছে সাহস, সত্য কথা বলার সাহসটাও খুবই দরকার, কারণ অনেকভাবে কিন্তু আপনি সাহস অনেকে পায় না। এই তিনটা সমন্বয় যদি নতুন প্রজন্ম ঘটাতে পারে, আপনি দেখেন সব অনেক কিছু সমাধান হয়ে যাবে। কারণ রাজনীতির ভিতরে যারা ভণ্ডামি করে, আই এম সরি ফর মাই টাং, যারা মানুষকে মিসগাইড এবং বিভ্রান্ত করে এই বিভিন্ন ধরনের সুবিধা নিয়ে যায়, দেশ ক্ষতিগ্রস্ত হয়, সেই সুযোগগুলি আর থাকবে না তখন। না, প্রায় শেষ প্রান্তে আমরা। আর যে প্রশ্নটা আমি করতে চাই সেটা হচ্ছে রাজনীতিবিদদের হাতে রাজনীতি নেই। এই সমাজে কিন্তু এই ধরনের একটা কথা চালু আছে। আপনার দুজন, আপনার কি? রাজনীতি শুধু রাজনীতিবিদদের হাতে থাকার কথা না। উইনস্টন চার্চিলের একটা কথা আছে যে ওয়ার ইজ টু ইম্পর্টেন্ট টু লিভ ইট টু জেনারেলস, পলিটিক্স ইজ টু ইম্পর্টেন্ট টু লিভ ইট টু পলিটিশিয়ানস। রাজনীতির হাতে জনগণের নিয়ন্ত্রণ থাকবে। রাজনীতিবিদ বলে একটা ছোট গোষ্ঠীর হাতে শুধু রাজনীতি থাকবে এমন তো হওয়ার কথা ছিল না। গণতান্ত্রিক রাজনীতির মূল ব্যাপারটা সেটা না। আমি ছোট্ট করে বলবো যে আরাফাত চান কি না চান, 71-এ আমাদের ফিরে যেতেই হবে, কারণ 71-এ তো দেশটা জন্ম হয়েছিল। আমি আবারও বলবো, সেটা আমি জয় বাংলা বলে 71-কে সেলিব্রেট করবো কি বাংলাদেশ জিন্দাবাদ বলে সেলিব্রেট করবো, তাতে কিন্তু এসে কিছু যায় না। শেখ মুজিবুর রহমান পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছেন, সেই স্লোগানের প্রেক্ষিত পাল্টে গেছে। ফলে আজকে যে স্লোগান, সেই স্লোগান 50 বছর ধরে চলবে। শেখ মুজিবুর রহমান একসময়
আওয়ামী মুসলিম লীগ করেছেন, পাকিস্তানের জন্য লড়াই করেছেন, কলকাতায় মুসলমানদের পক্ষে লড়াই করেছেন, সেই প্রেক্ষিত পাল্টে গেছে। ফলে ৭১ জয় বাংলা উচ্চারিত হয়েছিল বলেই অনন্তকাল ধরে জয় বাংলাই বলতে হবে এমন কথা। জয় বাংলা বলে আমার কোনো আপত্তি নেই আরাফাত, কিন্তু জয় বাংলাই একমাত্র স্লোগান হতে হবে। আমি তো ইনফ্যাক্ট মতিউর ভাই, আমি আমার আলোচনা শেষ করতে চাই বলে যে বাংলাদেশ দীর্ঘজীবী হোক, চিরজীবী হোক। এটা আমরা একটা নেগোশিয়েটেড ফরম্যাটে চলে এসেছি, কারণ দুটোই বিতর্কিত হয়ে গেছে। এটা পৃথিবীতে হয় না, কিন্তু I'm trying to make a point, take my point, আমরা যাতে সিম্বলকে এসেন্সের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ না ভাবি। আমাদের অনেক সমস্যা কিন্তু শুরু হয়েছে যে কি বলা যাবে কি বলা যাবে না, কাকে কি বললে মানহানির মামলা হবে, কারণ আমরা সিম্বলকে অ্যাটাক করছি। না, আসলে আমরা একটু এসেন্সটা নিয়ে ভাবি। হ্যাঁ, ৭১ ফিরে যেতে আমাদের কারোই আপত্তির কথা না, এবং ৭১ তো আওয়ামী লীগেরও সম্পত্তি না। ৭১ বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নায়ক হচ্ছে বাংলাদেশের জনগণ। এটা আওয়ামী লীগের ব্যাপার না, বিএনপির ব্যাপার না। আমরা যদি ৭১কে ওইভাবে দেখতে পারি, ৭১কে প্রেরণাকে আমরা ওইভাবে সংজ্ঞায়িত করতে পারি, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। আমি কিন্তু সেটাই বলেছি পিয়াস ভাই, আমি কিন্তু বলেছি পার্টি পলিটিক্স এর বিয়ন্ডে যে ৭১কে সামনে রেখে ঐক্যমত্যটা প্রতিষ্ঠা, সেখানে যারা যত বেশি দূরে থাকবে ৭১ থেকে তাদেরকে তত বেশি প্রত্যাখ্যান করব, কোনো অসুবিধা নেই। দ্যাটস উই ক্যান মানে কম্পেল করতে পারি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিগুলোকে ৭১ কাছে পৌঁছতে। এখন আপনি যেটি বললেন স্লোগান নিয়ে, আমি জানি না আপনার হাতে সময় আছে কিনা, সময় নাই। আমি মনে করি যে স্লোগানের একটা পলিটিক্স কিন্তু একটা ইমোশনাল জায়গা, এখানে র্যাশনাল যেমন আপনাকে হতে হবে, ইমোশনাল। কারণ যদি ইমোশনাল যদি না হন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু চিন্তা করে কেউ যুদ্ধে চলে যাবে না জান দিতে, জীবন দিতে। এটার মধ্যে এটা সিভিল রিলিজিয়ন, স্লোগান ম্যাটার করে। এবং আমার কথা হচ্ছে, আমি দ্বিতীয় কোনো দেশ তো দেখি না যেখানে দুটো তিনটে করে এভাবে আছে, থাকতে পারে, আই ওয়ান্ট টু বি লিবারাল, বাট স্লোগান কিন্তু আপনাকে উজ্জীবিত করে, আপনাকে মোটিভেটেড করে, দেশপ্রেমে জাগ্রত করে, দেশের জন্য কাজ করতে উজ্জীবিত করে। এখানে যদি জয় বাংলাই হতে হবে কেন আর কি হতে হবে না, এটা তো ইতিহাস যখন নির্ধারণ করে দেয়, আমি বলছি এটা কোনো ব্যক্তি বিশেষ নির্ধারণ করে না, আমি বলছি নির্ধারণ করে না। আমি যেটি বলছি যে জয় বাংলায় হতে হবে না, যদি অন্য কোনো ভাবে বিবর্তিত হয়ে এটা দাঁড়িয়ে যেত, আমি সেটাই বলতাম। কিন্তু আমার কথা হচ্ছে ঐতিহাসিকভাবে সত্য বিষয়গুলোকে আমরা এমব্রেস করতে চাই। অনেক অনেক ধন্যবাদ আরাফাত আপনাকে, পিয়াস ভাই আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আশা করি আপনারা উপভোগ করেছেন। আমাদেরও আরো হাতে সময় নেই, না হলে আমরা হয়তো অত্যন্ত ভালো এবং গঠনমূলক একটা আলোচনা থেকে আমরা আসলেই কিছুটা দূরে থাকলাম। এইখানে দূরে থাকলাম যে আমরা সবকিছু পেলাম না, শেষ হইল না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে।